প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বিশ্বব্যাংকের গবেষণা, গরমে ক্ষতি 21,000 কোটি টাকা। গাজানগরীতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। রাজনীতি, অভিন্ন কর্মসূচি দিল আরও 3টি দল। বিএনপি নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে। দৈনিক যুগান্তর, সরকারের আর্থিক ব্যবস্থাপনা, চড়া সুদে ধার নিয়ে ঋণ শোধ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভিন্ন কৌশলে বিএনপি, তফসিলের আগেই 70% প্রার্থীর ঘোষণার প্রস্তুতি। দৈনিক কালের কণ্ঠ, খুলছে না জুলাই সনদের জট। তারেক রহমান বললেন, এলডিসি থেকে উত্তরণে আমাদের সতর্ক থাকতে হবে। দৈনিক ইত্তেফাক, একীভূত হতে যাওয়া 5 ব্যাংকে বসবে প্রশাসক। জ্বলছে গাজা, মরছে মানুষ। মানবজমিনের শিরোনাম, লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। পাল্টা কৌশলে তৎপর হচ্ছে বিএনপি, ইসলামী দলগুলোর আন্দোলন। দল নিষিদ্ধ হলে নির্বাচন কাদের নিয়ে হবে? রাষ্ট্রের কাছে সবাই সমান, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। বাংলাদেশ প্রতিদিন, রাজনীতিতে উত্তাপ চায় না বিএনপি। সালাউদ্দিন আহমেদ বললেন, নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করার সমর্থন করি না। খবরের কাগজ, নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি, নিষিদ্ধ হচ্ছে না। 25 বোয়িং কেনার চুক্তি চায় যুক্তরাষ্ট্র। আমার দেশ, এনএসআইয়ের 3 কর্মকর্তা বিদেশে পালিয়েছেন। জাতিসংঘ তদন্ত প্রতিবেদন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। কালবেলা শিরোনাম, নিরাপত্তাহীন পারমাণবিক কেন্দ্র, ফুয়েল লোড বিপজ্জনক। আলোকিত বাংলাদেশ, ত্যাগীদের অবমূল্যায়ন। গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল, জাতিসংঘ। দৈনিক করতোয়া, কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা। আপনি শিরোনাম শুনলেন। এখন তো সব দিকেই আসলে মূলত আলোচনাটা নির্বাচনটা হচ্ছে কিভাবে এবং কখন হচ্ছে, ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা, এরকম নানা ধরনের ধোঁয়াশা। পিআর চাচ্ছে কিছু দল। স্পষ্ট করে বিএনপি বলেছে যে কোনো দল নিষিদ্ধের পক্ষে তারা না। কাল ঢাকায় 7 দলের বিক্ষোভ, অভিন্ন কর্মসূচি দেবে তারা, জামায়াত সহ। বিএনপি বলছে যে নির্বাচনমুখী কর্মসূচিতে যারা যাবে, সংস্কার প্রশ্নে বাড়াবাড়ি না করে তারা দ্রুত নির্বাচনমুখী কর্মসূচির দিকে যেতে আগ্রহী। তাহলে মাঠ কি বলে? আসলে যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে, এখন জাতীয় ঐকমত্য কমিশনের এতদিনকার যে কার্যক্রম এবং গত রোববার প্রধান উপদেষ্টা 30টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে বৈঠকে বললেন যে এটা আলোচনা আপনারা অব্যাহত রাখুন এবং একটা সমাধানে পৌঁছুন। এর মধ্যে কিন্তু জামাতে ইসলামী সহ ইসলামী দলগুলো পিআর পদ্ধতি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে 5 দফা নিয়ে তারা মাঠে নামছে এবং তারা জাতীয় পার্টি 14 দল সহ অনেককে নিষিদ্ধ চাচ্ছে। এতদিন কিন্তু এই কথাগুলো এভাবে আসেনি। যখন নির্বাচনটা ঘন হয়ে আসছে এবং দেখা যাচ্ছে, তখন কেন জামাতে ইসলামী এরকম করছে বা ইসলামী দলগুলো এরকম করছে? তার মানে কি একটি বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনটাকে অনিশ্চিত করে তোলা একটা হতে পারে। আরেকটা হতে পারে, যেহেতু তাদের ভোট কম, সরাসরি নির্বাচন করলে তারা বিএনপির সঙ্গে পারবে না, এইটা তারা জেনে তারা এই উচ্চকক্ষ, এতদিন উচ্চকক্ষ ছিল, এখন আবার নিম্নকক্ষ। যেমন আপনি যেটা বললেন, কালকে একজন জামাতের নেতা বলছিলেন এমনভাবে যে একবার পিআরে গেলে কি এমন হয়, আমরা একটু দেখি না। সময় তো শেষ হয়ে যাচ্ছে না। আপনি এখনই কেন, যেহেতু তারা নানানভাবে স্টেকগুলো নিজেদের বাড়িয়ে নিতে চাচ্ছে, এখন তারা চাচ্ছে যে কোনোভাবে সংসদে ঢুকতে, সেটা জামাতে ইসলামী সহ অন্য ইসলামী দলগুলো। কিন্তু এই পিআরের বিষয়গুলো এখনই কেন সব করতে হবে? আপনি গত 16 বছরে ভোট দিতে পারলেন না, কোনো নির্বাচন হলো না, ছলচাতুরের নির্বাচন হলো। যখন একটা নির্বাচনের সম্ভাবনা দ্বারপ্রান্তে, তখন আপনাদের এই সমস্ত করতে হবে। এইখানে সবচেয়ে বড় যেই ঘটনাটি ঘটাতে হবে সরকারকে, প্রধান উপদেষ্টা বিশেষ করে, যে তাকে শক্ত হতে হবে।
যে নির্বাচনটি হতে হবে এবং এখন এই সমস্ত তুগলকি কাণ্ড কারখানা যারা করবে তাদের ব্যাপারে তার একটা দৃঢ় অবস্থান নিয়ে বলতে হবে যে না, নির্বাচনটা হতে হবে এবং একটা ন্যূনতম সমঝোতার মধ্যে দিয়ে। আপনি 14 দলকে নিষিদ্ধ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন, সব নিষিদ্ধ করে আপনি আপনার পছন্দ মতো দুটো প্রার্থী দাঁড় করিয়ে দিয়ে ঠিক আছে আপনি আমাকেই ভোট দেন, ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে না। বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব তো বলেছেনই যে নির্বাচন তাহলে কার সাথে করবে, নির্বাচন কার সাথে করবে, এবং বিএনপি স্পষ্ট বলেছে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা যাবে না। এটাই তো গণতান্ত্রিক মানসিকতা হওয়া উচিত। কারণ আপনি দেখুন যে যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা বিশৃঙ্খলা করেছে, যারা অনৈতিক আচরণ করেছে, তাদেরকে আইনের আওতায় এনে ফৌজদারি যে সমস্ত আইন কানুন আছে তাদের আপনি বিচার করুন এবং তারপরে সকলকে নিয়ে একটা নির্বাচন করুন। এবং সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে না অমুক থাকলে তো আমার অসুবিধা, তাকে নিষিদ্ধ করে দিই, তাকে নিষিদ্ধ করে দিই, এইভাবে একেবারে সে সুবিধা মতো, তার মানে আমরা খেলতে নেমেছি, আমরাই ঠিক করে দিব যে আমার রেফারিকে, আম্পায়ারকে, মাঠকে, দর্শককে তাও ঠিক করে দেব, তাহলে কি খেলাটা হয়? সেই পরিস্থিতিটা ওদিকেই যাচ্ছে মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সরকারকে অবশ্যই দৃঢ় অবস্থান নিতে হবে এবং সাদাকে সাদা, কালোকে কালো বলবার মতো দৃঢ়তা দেখিয়ে নির্বাচনটি করতে হবে। আচ্ছা মাহবুব, আপনি প্রচুর লেখালেখি করছেন এবং গণ অভ্যুত্থান বিষয়ে আপনার প্রচুর লেখালেখি প্রকাশ হয়েছে। আমার এই প্রশ্নগুলো নানাভাবে আলোচিত হচ্ছে যে মাত্র 1 বছর হয়ে গেল, তাতে জুলাই গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, যারা সবাই মিলে একসাথে আন্দোলন করলেন, তাহলে এত বিভ্রান্তি বিভক্তি হঠাৎ করে কেন দেখা দিল? এটা কি ক্ষমতা? ওই যে সেই গন্ধম ফল ক্ষমতার জন্যই তো আওয়ামী লীগ এত দুরাচারে অবতীর্ণ হলো, যে এত বড় একটা ঐতিহ্যবাহী দলের পরিণতিটা কি দাঁড়ালো। আজকে এই গণ অভ্যুত্থানের মূল বার্তাটি কি ছিল? গণতন্ত্র, বাক স্বাধীনতা, জবাবদিহিতার মধ্যে আমরা সবাই থাকব। তাহলে সেই জায়গাগুলো থেকে কেন আমরা সরে আসছি? এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এই গণতন্ত্রের জন্যে এই লড়াইতে অবতীর্ণ হয়েছিলেন তারা বলছেন যে অমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ, আমরা ঠিক করে দিব যে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই ভাষাটি কি গত 15-16 বছরের ভাষার সঙ্গে তো একই হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করে, মানুষ কিন্তু মেলানোরও চেষ্টা করছে, আগে ভালো ছিল এখন ভালো ছিল, এরকম অনেক প্রশ্ন উঠছে। এই জায়গাটাতে একটা জিনিস খালি আমি যুক্ত করতে চাই, আগে ভালো ছিল না এখন ভালো ছিল, এই দুটোর সাথে আরো ভালো হতে পারত কিভাবে, সেইটাকে আমাদের মাথায় আনতে হবে। আরো ভালো তখনই হবে যখন আমরা গণতন্ত্র, বাক স্বাধীনতা, সকলের মর্যাদাকে এক চোখে দেখতে পারবো এবং আমাদের স্বার্থ, যার যার স্বার্থর চেয়ে এখানে একটা গণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করবার জন্য কোন কোন স্বার্থকে প্রাধান্য দিতে হবে তা ভাবতে হবে। কারণ রাজনৈতিক দলগুলো যদি শুধুমাত্র নিজেদের কথা ভাবে, এই যে আপনার উচ্চ কক্ষ নিম্ন কক্ষের যে বিষয়গুলো আসছে, ভাই এইটা কি এখনকার সময়? না, এখন সব এখনকার সময়। আর তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, যে মানুষগুলো ভোট দিবে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো ভোট দিবে, তাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন, আসলে জিনিসটা কি? কুজো কথা বলে না যে বাঁকা হয়ে থাকে, সে শুতে পারে না, তার আবার উল্টা সিধা একটা ব্যাপার আছে না। আপনি ভোটই দিতে পারছেন না এত বছর ধরে, এখন আপনি উচ্চকক্ষ নিম্নকক্ষ, আমাদের ওই যে বুড়িগঙ্গায় মধ্যে আপনি এখন বঙ্গোপসাগর নিয়ে আসতে চাচ্ছেন। সময় হোক, ধীরে ধীরে তো সবই হবে। আগে আমরা একটা প্রথম ধাপে পা দিই, গণতান্ত্রিক একটা কার্যক্রম আমাদের শুরু হোক, সকলের অংশগ্রহণ। আমরা কিন্তু একটা বড় যে গ্রাহ্য নির্বাচন হয়েছে সর্বশেষ, সেখানেও যদি আমরা দেখি আওয়ামী লীগের ভোট 40%, বিএনপির ভোট 40%-এর বেশি, বড় দুটি দল। আমরা যদি এভাবে নিষিদ্ধের দিকে যাই তাহলে আমরা এত একটা সমর্থক গোষ্ঠীর কি হবে সেটা নিয়েও তো আপনাকে ভাবতে হবে। আওয়ামী লীগের এতগুলো ভোট, তারা কি নির্বাচনে অংশগ্রহণ করবে না? নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর একটা কৌশল আছে, যেমন নির্বাচন, ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচনে কৌশল খাটলো, সেরকম কৌশল। ডাকসু আর জাকসু কিন্তু জাতীয় নির্বাচনের সাথে মেলালে চলবে না, অনেকে মেলাচ্ছেন তো। এটা হচ্ছে এলাকা ভিত্তিক নির্বাচন, আপনাকে চিনতে হবে সেই জায়গাগুলো। আর জাকসুর ব্যাপারে এখানে আরো অনেকগুলো অনুষঙ্গ কাজ করেছে, অনেক কিছু কাজ করেছে এবং সেখানে কিন্তু শিবির নামেও নির্বাচন করতে পারেনি, একটা আলাদা শিক্ষার্থী কৌশল নিয়েছে। এখন এই কৌশলের চাইতে বড় কথা হচ্ছে, আপনি যখন জাতীয় নির্বাচনে যাবেন
ভাই আমার বাড়িতে 3 বিঘা জমি নিয়ে ঝগড়া লেগেছে, আমি কার কাছে যাব? ওই এমপি কিন্তু তাকে চেনে। আপনার একটা সমস্যা হয়েছে, আপনার এলাকায় এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, আপনার এলাকা ভিত্তিক যে রাজনীতি সেখানে এই সমস্ত কৌশল টৌশল চলবে না। আপনাকে কিন্তু মানুষ দেখে ভোট দেবে, এবং সেই ভোটের সময় আপনার ওই মার্কাও একটা বড় বাবু। জাতীয় নির্বাচনের মতোই ডাকসু নির্বাচনের ফলাফল যখন প্রকাশ করা হয় তখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এলইডি লাগিয়ে এই ফলাফল পর্যন্ত প্রকাশ করা হয়েছে, দেখো আমরা জিতে গেছি। তাহলে এটাও কিন্তু একটা কৌশল নিশ্চয়ই। এবং এটা কিন্তু ধরেন এখন এটা তো স্বীকার করতেই হবে যে 5ই আগস্টের পর আমাদের দেশের রাজনীতিতে বেশ বড় একটা বাকবদল ঘটেছে। যতই বাকবদলের কথা বলি না কেন, আমরা কিন্তু আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে গৌরব গাথাগুলো আছে এগুলোকে তো আমরা অস্বীকার করতে পারবো না। আচ্ছা, এলডিসি নিয়ে কি এখন গলার কাটার মতো অবস্থা দাঁড়ালো নাকি? এখন অনেকেই বলছে এই সময় আমার এটা চাই না, আবার সরকার ভাবছে যে আরো 3 বছর পরে হলে ভালো হয়। কি মনে হয় আপনার? হ্যাঁ, সেটা সরকারের যারা আছেন, বিশেষ করে ওয়াহিদুদ্দিন মাহমুদ, পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বয়ং ডক্টর ইউনূস, তারা তো এইসব বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ অর্থনীতির ব্যাপারে। তারা যা বলছেন নিশ্চয়ই বুঝে শুনেই বলছেন, এবং দেশের স্বার্থে যেটা ভালো হবে তারা করার কিছু নাই, সেটাই করা উচিত, সেটাই করা উচিত। আমাদের রিয়েলিটি তো বুঝতে হবে। কারণ আপনি দেখেন আমাদের দারিদ্র 8% বেড়েছে গত 1 বছরে। এই জিনিসগুলো তো আমাদের মাথায় আনতে হবে। আমরা যতই কথা বলি না কেন, কর্মসংস্থানের পরিস্থিতিটা কি, এখন মানুষের বাড়িতে আপনার খাদ্য আছে কি না, তাদের ক্রয় ক্ষমতা কি, এই বিষয়গুলো তো সরকারের চেয়ে বেশি কে জানে। বাবু হয়ে গেলাম। নিশ্চয়ই কোটটাই পরে বাবু হয়ে গেলাম। সেটাই। গাজা, এবং সেটা আবার ভাড়া করা। প্রথম আলোর যে ছবিটি ছাপা হয়েছে গাজার নিয়ে, গাজার নগরীতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এখানে ক্যাপশনটা তারা বলেছে যে সম্পাদকীয় নীতিও নিয়ে আমরা এই ধরনের ছবি ছাপি না, কিন্তু পরিস্থিতি ভয়াবহ বোঝাতে একটি শিশুর মৃত্যুর ছবি। মানে শিশুর মৃত্যুর ছবি গাজায় যেন একেবারে কোনো বিষয় না, পাখির মতো থেকেও যদি বলি আরো, এই যে মোড়লিপনা, পৃথিবীতে মানুষ মানুষকে নির্বিচারে মেরে ফেলছে তার কোনো নাই, কোনো জায়গায় খুব আলোচনা হচ্ছে, কোনো জায়গায় যেন আলোচনা নাই, এটাই নিয়তি। তাহলে এই পৃথিবী নিয়ন্ত্রণ করে এইভাবে হতে পৃথিবী তো ধ্বংস করবে নাকি, ধ্বংস হয়ে যাবে? আসলে দেখুন যে রাজনীতির সাথে যে ক্ষমতার যে সম্পর্ক, এটা বৈশ্বিকভাবে, আন্তর্জাতিকভাবে সব জায়গায় যেন একই। আপনি দেখুন যে যুক্তরাষ্ট্র বা যে উন্নত দেশগুলো, তারা কিন্তু তাদের দেশের মধ্যে যাবতীয় ব্যবস্থা তারা খুব নিয়ন্ত্রণে রাখছে। তাদের এখানে পান থেকে চুন খসলে আইন কানুনের কত কথা, আর তারা যখন এই বিদেশিদের সাথে সবক দিচ্ছে এবং তারা যখন এইভাবে নির্বিচারে নানান রকম ঘটনা ঘটাচ্ছে, তখন কিন্তু আইন কানুনের ধার তারা ধারছে না। এমনও তো ঘটনা ঘটেছে এক দেশের প্রেসিডেন্টকে তারা তুলে নিয়ে গেছে। দেশে একটা শিশু হত্যা হলে আহারে একেবারে তোলপাড় শুরু হয়ে গেল। গাজার শিশুরা শিশু না, এবং তারা তো এই ব্যাপারগুলোকে নিয়ে তাদেরকে কথাও বলা যায় না। আসলে ক্ষমতার যেই দাম্ভিকতা, এটা যেন দেশ জাতি নির্বিশেষে একই ভাষা। আপনি দেখুন, যখন আমাদের এখানে স্বৈরাচার গত 15-16 বছরে যা করেছে, যখন জুলাই আগস্টের এই ঘটনাগুলো ঘটলো, তারপরে এই যখন তখন এই যে মানুষের প্রতি যে নিষ্পেষণ, এর ভাষা যেন একই। এইটাকে রাজনীতিকে যখনই আপনি জনবান্ধব জায়গায় চিন্তা করবেন, সেটা যে কেউ, যুক্তরাষ্ট্র হোক কি আমাদের আওয়ামী লীগ হোক কি বর্তমান সরকার হোক, সবাইকেই ওই জায়গাটিতে আসলে ভাবতে হবে যে মানুষের মর্যাদা সবার উপরে এবং একই রকম। এবং আমরা যদি রাজনীতিকরা তারা তাদের স্বার্থটার চেয়ে যদি মানুষের স্বার্থটা দেখে, তাহলে কিন্তু আপনি যেটা বললেন মানুষের স্বার্থ দেখলে, তাহলে তো এত হানাহানি কাটাকাটি কিছুই লাগে না। রবীন্দ্রনাথ বলেছিলেন রেজা ভাই, যে তোমার সাথে আমার মত যদি মিলেই যায় তাহলে তো আর পৃথিবীতে এত যুদ্ধ থাকতো না। কিন্তু মত মিলবে না বলে আমি গোলা বারুদ নিয়ে ঝাঁপিয়ে পড়বো, এটা রবীন্দ্রনাথ কিন্তু ভাবেনি যে গোলা বারুদ তো ভাবার কিছু। গরমে ক্ষতি 21,000 কোটি টাকা। প্রথমে ভাবছিলাম যে আছে গরমে ক্ষতি হলো কোন জায়গা থেকে। গরমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ফলে গত বছর দেশের মানুষের 25 কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। এটা বাংলাদেশের কথা বলা হচ্ছে, এবং এটা জাতিসংঘের একটা গবেষণা, বিশ্বব্যাংকের গবেষণা। যে এই গবেষণার শেষের অংশটা যদি আপনাকে আমি একটু পড়ে শোনাই, যে এই গবেষণাটা আসলে কি চাইলো, মানে কি হওয়া উচিত আমাদের, অনেক কথা আছে এখানে। শেষে বলা হচ্ছে
এই প্রতিবেদনে এই পরিস্থিতি মোকাবেলায় একগুচ্ছ সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রথমে আছে তাপ মোকাবেলার প্রস্তুতি গ্রহণ, এরপর আছে সরকারি স্তরে তাপপ্রবাহকে একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করা, তারপর আছে একটি বহুপক্ষীয় টাস্কফোর্স তৈরি, সুনির্দিষ্ট নগর পরিকল্পনা, তাপজনিত সমস্যাকে স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়া, স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রশিক্ষণ দান, মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দেওয়া। আমি জানি না এই যে বলা হচ্ছে যে এই করলে এই হবে, আমরা কি আদৌ বুঝতে পারছি? না, আমাদের তো আসলে সমস্যার শেষ নাই। আপনি সড়কে যান, ঘন্টার পর ঘন্টা, এখন বিশৃঙ্খলা কিন্তু আরও বেড়েছে যানজটগুলো। আপনি দেখেন যে এই যে তেজগাঁ এলাকাটায় ট্রাক স্ট্যান্ডের নামে 3 স্তরের ট্রাক তারা মানে রাস্তা থেকে মনে হয় ওটা রাস্তায় ওদের দাঁড়ানোর। তো এইখানে কোন কর্মঘণ্টাগুলো নষ্ট হচ্ছে? এবং এটা তো ন্যূনতম আইন শৃঙ্খলা রক্ষা করলেই তো রাস্তা। মহাখালী বাস স্ট্যান্ড, এটা কি যাতায়াতের কোনো মানে সুবিধা রেখেছে তারা? দুদিক থেকে বাস রেখে মাঝখান থেকে কোনো রকম আত্মগোপনে চলাফেরা করতে হবে। এই যদি পরিস্থিতি হয়, দেশে আইন শৃঙ্খলা কেন থাকবে? আমরা কার কাছে বলবো যে ভাই রাস্তাতে তো সাধারণ মানুষের যাতায়াতের জন্য? তো এইরকম একটা পরিস্থিতিতে জাতিসংঘের একটা বিশ্ব ব্যাংকের একটা যদি জরিপ আসে যে আমাদের এখানে কি অবস্থা, রাস্তায় মানুষ আত্মগোপনে চলাফেরা করে, নিজের দেশের মাটিতে মানুষ যেন অপরাধী, কারণ এখানে ট্রাক থাকবে, বাস থাকবে, সারাদিন দাঁড়িয়ে থাকবে। তো এইখানে গরমের মধ্যে আর কি, এখন গরম তো অনেক পরের কথা, আমরা তো চলাফেরাই করতে পারছি না। এটা যে কোন বিশ্ব ব্যাংক আমাদেরকে দেখবে আমরা জানি না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সময় হলো না ক্রিকেট নিয়ে কথা বলবার, কিন্তু আশা জাগিয়ে রেখেছে। দেখা যাক আমাদের ক্রিকেট কত দূরে যায়। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।